নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত। সাথে রয়েছে শ্রুতি। প্রথমে দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। মণিপুরে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, গ্রেফতার এক, অব্যাহত সন্ত্রাস বিরোধী অভিযান। করিমগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু, মর্মান্তিক ঘটনার পর শোক এলাকা জুড়ে। করিমগঞ্জে ফিরে ব্যাপক সংবর্ধনায় ভাসলেন রাজ্যসভার নবনির্বাচিত সাংসদ মিশন রঞ্জন দাস। উৎফুল্ল দলীয় কর্মী সমর্থকেরা। এক যুবককে বিনা কারণে মারপিটের ঘটনায় দুই মহিলাকে অভিযুক্ত করে পুলিশের দ্বারস্থ বিভিন্ন সংস্থা সংগঠন। এবারে বিস্তারিত খবর। মণিপুরে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, গ্রেফতার এক, অব্যাহত সন্ত্রাস বিরোধী অভিযান। অশান্ত মণিপুরে সন্ত্রাসবাদী এবং অবৈধ অস্ত্রের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে। নিরাপত্তা বাহিনী পূর্ব ইম্ফল জেলা থেকে নিষিদ্ধ KYKL এর এক সদস্যকে গ্রেফতার করেছে এবং বিষ্ণুপুর, কাংপোকপি এবং পূর্ব ইম্ফল জেলা থেকে প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার করেছে। নিষিদ্ধ সংগঠনের গ্রেফতারকৃত সদস্য লাইসুম সুন্দর সিংকে পূর্ব ইম্ফল জেলার লামফেল থেকে আটক করে নিরাপত্তারক্ষীরা। জানা গেছে ধৃত সন্ত্রাসী চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল। নিরাপত্তা বাহিনী গ্রেফতারকৃত সদস্যের কাছ থেকে দুটি মোবাইল ফোন, নগদ অর্থ এবং একটি 4 চাকার গাড়ি জব্দ করে। অন্যদিকে নিরাপত্তা বাহিনী বিষ্ণুপুর জেলার অন্যান্য স্থান থেকে ম্যাগাজিন সহ একটি SLR, একটি .303 রাইফেল, 7টি গ্রেনেড, 2টি টিউব লঞ্চার, একটি বন্দুক, 6টি পাম্প এবং 15টি জীবন্ত গোলাবারুদ বাজেয়াপ্ত করেছে। খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালো আবু তাহের চৌধুরী নামের এক তরতাজা কিশোর। খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালো আবু তাহের চৌধুরী নামের এক তরতাজা কিশোর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শনিবারই বাজারে। জানা গেছে আবু তাহের বিকেলে খেলতে গিয়েছিল। হঠাৎ একটি বিদ্যুতের খুঁটিতে হাত দিলে সঙ্গে সঙ্গে বিদ্যুতের সংস্পর্শে এসে যায়। তাকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় করিমগঞ্জ সিভিল হাসপাতালে, কিন্তু শেষ রক্ষা হয়নি, মৃত্যু হয় তার। জানা গেছে আবু তাহেরের মূল বাড়ি সুতারকান্দি এলাকায়। বাবার মৃত্যুর পর সে তার মামার বাড়ি শনিবারই বাজারে চলে আসে। এদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন এই বিদ্যুতের খুঁটিটি মেরামত করে দেওয়ার জন্য বারবার আবেদন জানালেও এতে কর্ণপাত করেনি APDCL কর্তৃপক্ষ। কিশোরের মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রানীগ্রামও আজকে যে একটা ঘটনা হয়ে গেছে, যে মানে একটা ছোটো বাচ্চা আজকে মারা গেছে কারেন্টের খুঁটিত লাগিয়া। তো ঘটনাটা হয়েছে গিয়া আমরা এই রানীগ্রামও ঢুকার পরে মসজিদের সামনে যাবার পরে ওখানেও মানে আমরার বাসার ওদিকে আর কি যে এটার কয় অ্যাকচুয়ালি তুরানগর। তো তুরানগর ওখানে ইলেকট্রিক একটা খুঁটি আছে আর কি কারেন্টর। তো একটা খুঁটি এখানে বহুদিন তাকে আর্থিং করে। তো আমরা অনেক সময় কমপ্লেন করছি। কমপ্লেন করার পরে যে APDCLর কোনো মানুষে এর বিহিত কোনো ব্যবস্থা করছে না, তারা আইছে না। যার ধরুন APDCLর গাফিলতির লাগিয়া আছে একটা ছোটো বাচ্চা তার প্রাণ হারাইতে হয়েছে। কারেন্টের খুঁটির নিচে যখন গেছে যাবার পরে এই মেবি আর্থিং করছে আর কি। আমরা যতটুকু আমরা শুনছি যে চেরাত করে একটা মানে আওয়াজ আইছে। আওয়াজ আবার পরে ঘর থেকে যখন মানে মানুষ আইছে আবার পরে মানুষের দেখছে যে বাচ্চাটা একদম মানে বেহুশ হয়ে গেছে। তো বেহুশ হওয়ার পরে আমরা লগে লগে তারা করিমগঞ্জ সিভিল হসপিটালে আনছি। আনার পরে ডাক্তারা কইছেন যে ছেলেটা ডেড হয়ে গেছে গিয়া। তো আমি ধিক্কার জানাই যে APDCLর এই গাফিলতির লাগিয়া, কারণ আমরা অনেক দিন তাকে ইনফর্ম করি আর যেন আমরা কারেন্টর খুঁটিটাইন ঠিক করে দিও। তো আমরা ইনফর্ম করতে করতে একটা তো কারেন্ট দেয় না, এভেন খুঁটিটাইন হইয়া মানে ঠিক করি। রাজ্যসভার সাংসদ মনোনীত হয়ে করিমগঞ্জে পৌঁছতেই সংবর্ধনায় ভাসলেন মিশন রঞ্জন দাস। রাজ্যসভার সাংসদ মনোনীত হয়ে করিমগঞ্জে পৌঁছতেই সংবর্ধনার জোয়ারে ভাসলেন মিশন রঞ্জন দাস। বিশাল শোভাযাত্রার মাধ্যমে নতুন সাংসদকে ব্যাপক সংবর্ধনা জানানো হয়। রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়ে শনিবার নিজের শহর করিমগঞ্জে এলেন মিশন রঞ্জন দাস। করিমগঞ্জ পৌঁছতেই তাকে দলের পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়। দলীয় কর্মী সমর্থকরা বিশাল মিছিল করে তাকে স্থানীয় জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে নিয়ে আসেন। মিশন রঞ্জনের সমর্থকদের এই শোভাযাত্রা ছিল চোখে পড়ার মতো। হুটখোলা সুসজ্জিত গাড়িতে মিশন রঞ্জনের সঙ্গে ছিলেন বিশ্বরূপ ভট্টাচার্য, অমরেশ রায় সহ অনেকেই। পরে স্থানীয় জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে এক সভার মাধ্যমে নতুন সাংসদকে সংবর্ধনা জানানো হয়। আমার ছেলে যখন 2010 হবে, 2010 হতে পারে। আমার ছেলে তাই এইরকম হঠাৎ রাতে সে প্রশ্ন করে আমাকে, বাবা এটা বুঝছো MLA কিরকম হয়।
তারপরে এমপি কি করে হয়? তো আমি তাকে বললাম যে এইভাবে তো এমপি হওয়া যায়। তো তুমি চিন্তা করো না, আমিও একদিন সাংসদ হব। তাকে আমি বলছি, আমার ছেলেকে বললাম আমিও একদিন সাংসদ হব। এটা এই জন্য বলছিলাম যে 2011 নির্বাচনে জয়ী হব, আর বিধানসভা নির্বাচনে লড়ব না, এটা মনে মনে ভাবছি। কিন্তু মনও চঞ্চল, কিন্তু মনের একটা লোভ আছে, মনও কিন্তু চাপতে চায় না। তো মনে হয় এটা ছিল যে মেনে তো হলাম। আর আসাম রাজ্যে আমাদের প্রসপেক্ট বা কতটুকু আছে, তো বিধায়ক বারবার কি দরকার আছে, পারলে একবার রাজ্যসভায় যাব, যদি দল ক্ষমতায় আসে, দলের সেই শক্তি আসে। এটা থেকে বললাম, ওখানকার এটা লোকসভা তো আমাদের সংরক্ষিত আসন ছিল। তো দেখেন, এমনি মন থেকে বলছিলাম এটা হয়ে গেছে, এর জন্য তো কাজ করতে হয়েছে। আপনারা 2011 ইলেকশনের পরে ভারতীয় জনতা পার্টির যে দুর্দশা আসবে, করিমগঞ্জে যারা কাজ করেছেন আপনারা জানেন, আমাদের অফিসে কার্যালয়ে যাওয়ার লোক ছিল। তো সেটা থেকে দলকে ঘুরে দাঁড়াতে হয়েছে। এটার জন্য কিছু কার্যকর্তা নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে হবে, সকল নিষ্ঠার সঙ্গে কাজ করে না, কিন্তু কিছু সংখ্যককে দায়িত্ব নিয়ে দলকে এগিয়ে নেওয়ার। দুই মহিলা এক যুবককে বিনা কারণে মারপিট করেছেন বলে অভিযোগ এনে শনিবার পুলিশের দ্বারস্থ হলেন বিভিন্ন সংস্থা ও সংগঠনের। দুই মহিলা এক যুবককে বিনা কারণে মারপিট করেছেন বলে অভিযোগ এনে শনিবার পুলিশের দ্বারস্থ হলেন বিভিন্ন সংস্থা সংগঠনের প্রতিনিধিরা। অভিযোগকারীরা জানিয়েছেন, দুই মহিলা শিলচরের এক স্পাতে কাজ করেন, আর এই ঘটনার সূত্র ধরে তারা শহরের একাংশ স্পাতে অসামাজিক কার্যকলাপ করে থাকেন বলে অভিযোগ করেন। যে যুবককে মারধর করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে তার নাম সুনীল রায়, বাড়ি শহরের মালুগ্রাম এলাকায়। সুনীল জানিয়েছেন, শুক্রবার রাত 7:30 নাগাদ তিনি ক্যাপিটাল ট্রাভেলস মোড়ে এইচডিএফসি ব্যাংকের এটিএম কাউন্টারে টাকা ট্রান্সফার করার জন্য যান। সে সময় এটিএম কাউন্টারে গিয়েছিলেন ওই এলাকারই এক স্পাতে কর্মরত দুই মহিলা এটিএম থেকে বেরিয়ে আসার পর তিনি ঢুকতে যান। তিনি এটিএম কাউন্টারে ঢুকতে না ঢুকতেই দুই মহিলা কর্মরত নিরাপত্তা রক্ষীকে বলেন তারা ফের কাউন্টারের ভেতরে যাবেন। নিরাপত্তা রক্ষী অন্যদের কাজ শেষ হওয়ার পর যেতে বললে দুই মহিলা ক্ষেপে ওঠেন, আর নিরাপত্তা রক্ষীর সঙ্গে সঙ্গে সুনীল রায়কেও উদ্দেশ্য করে আপত্তিজনক মন্তব্য করতে থাকেন। এই অবস্থায় তিনি প্রতিবাদ করলে তাকে মারপিট শুরু করেন। দুই মহিলার সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে থাকা এক পুরুষও তাকে মারপিট করেন। এসব চলতে থাকার মধ্যেই দুই মহিলার কাছে যে স্পাতে কাজ করেন সেখান থেকেও কিছু লোক বেরিয়ে এসে তাকে মারতে শুরু করেন। পরবর্তীতে আশপাশের লোকেরা এগিয়ে এসে নিরস্ত করেন মারমুখী দুই মহিলা ও তাদের সঙ্গীদের। এই ঘটনার পর সুনীলকে সঙ্গে নিয়ে শনিবার বিভিন্ন সংস্থা সংগঠনের প্রতিনিধিরা হাজির হন সদর থানায়। 7:30 সময় আমি এইচডিএফসি ব্যাংকের ক্যাপিটাল পয়েন্টে এটিএমে গেছিলাম টাকা জমা দিতে। ওইখানে অলরেডি তারা দুইটা মেয়ে লোক ছিল, তারা টাকা জমা দিতে আসছিল। তারা শেষ হওয়ার পরে সিকিউরিটি গার্ডে তারা বাইক করে দিচ্ছে যে আপনারা হয়ে গেছে, বাকি তারা ঢুকছে। আমি ঢুকছি, ঢুকার পরে আমার আগে লাইনে একজন আসছিল, তাই টাকা জমা দিলাম। তো তখন সিকিউরিটি গার্ডের লোক তাই আবার জমা দিত, তো এটা নিয়ে তাই একটা স্কাফেল হল তাই পর যে না লেডিস তাই আলগা লাগে, ওইটাকে তারা চলে। তারপরে ভিত্তিতে তাই এবার বাইরে উঠে এখন মাছগুলোও কিরকম ছেঁচড়া, তারা ইয়া হাসে। আমি বাইরে উঠে বলছি, দেখুন আপনার যদি কোনো ক্লিয়ার আপনি সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বলেন, এখানের মধ্যে আমার তো কিছু নাই, আপনি মানুষ তুলে কেন বই এই খালি এই যে মানে তাই যে আমি কইছি, আমি কথাটা কেন কথা কই, আমি আবার ভিতরে ঢুকে গেছি, গিয়ে আমি টাকা জমা দিচ্ছি। তারপরে বাইরে তারা হাল্লা জিল্লা করে, তখন ব্যাংকের স্টাফে মানে উঠে বলছে, দাদা আপনি বাইরে যান গিয়ে আপনি মাতিয়া শেষ জিনিসটা শেষ করুন। আমি বাইরে খালি জেগেছি, দিদি কো তোমার কিদা হয়েছে, ওইটাই দিয়ে আমার চোর মারি দিচ্ছে। চোর মারতেও আমি তারপরে যখন সেকেন্ড চোর দিতে গেছে, তখন হাত দিয়ে দিয়ে সেলফ ডিফেন্সে দিয়ে আটকাইতে গেছে। ওই আটকাইবার সময় যখন গেছি, তখন সাইডে যারা মানুষগুলো আসছিল, তখন তারা উঠিয়ে কইছে মেয়ের গাতে কেমনে হাত করে, তারাও মারতে শুরু। তারপরে এখানে 15-20 সেকেন্ড পরে আমার অন্য মানে আরও যারা সাইডের মানুষগুলো আসলো, তারা পরে নিয়ে গেছে গিয়ে আমার এখানে মাথা ফাটি গেছিলো, ওখানে নিয়ে আমি ফার্স্ট এড করতে আসলাম। তারপরে তো আবার যখন আইসি ঘুরিয়া, তখন তারা আসছিল, তারা গেছে। ওরা স্পাতে কাজ করুক, যে কোনো জায়গায় কাজ করুক, কিন্তু যেভাবে মুখের ভাষা ছিল আর যেভাবে ওরা কালকে করেছে জিনিসগুলো, ওকে এসে হঠাৎ করে এসে তারপর একটা চোর মেরে দিয়েছে।
মেয়েটা ওই কথোপকথনের মধ্যেই চলছে ওগুলো। পরে আমরা জানতে পেরেছি যে মেয়েগুলো স্পাতে কাজ করে বা কী করে না করে সমাজের বিভিন্ন ধরনের জিনিসে ওরা লিপ্ত আছে, পরে ওগুলো জিনিস আমরা জানতে পেরেছি। আমাদের আজকের একটাই ডিমান্ড, আমরা মেমোরেন্ডামটা এখানে সাবমিট করছি, এই অসামাজিক কার্যকলাপ চলছে, প্রশাসন যাতে এটার প্রতি একদম কড়া একটা কিন্তু স্টেপ নেয় আর নিয়ে ওগুলোর যাতে একটা সুবিচার যাতে আমরা পাই, তার জন্য আমরা সবাই এসেছি। এসে আজকে যারা অ্যাটাক করছে এরা কোন জায়গার বা এরা এখানে লোকাল মানুষই, আমরা যতটুকু জানতে পেরেছি ওখানে কোন স্পাতে ওই দুটা মেয়ে কার্যরত রয়েছে। ওই স্পার একজন কে আছে ওনাকেও কদিন আগে অ্যারেস্ট করা হয়েছে, স্পার মালিক বা ম্যানেজার হবে এটাও আমরা জানতে পেরেছি। ওকেই পুলিশ অ্যারেস্ট করেছে কদিন আগে। মানে কেন অ্যারেস্ট করেছে স্পার মালিক বা ওকে, এটা সবাই বুঝতে পারছে ওখানে কি হচ্ছে, তার জন্যই অ্যারেস্ট করা হয়েছে। আর ওই স্পাতে সব স্পাতে যে ওইভাবে হচ্ছে আমি এটা বলছি না, কিন্তু বেশিরভাগ জায়গায় ওই ধরনের বাজে কার্যকলাপ হচ্ছে। আর এটা নিয়ে আমরা নিউজে দেখা দিই। হ্যাঁ, এইখানে আমাদের কাছে ফটো আছে, এই দুজনই ছিল। এটা একটা জুম করে দিন নিউজ চ্যানেল। হ্যাঁ, বাস আর জুম না ফাটিয়ে জীবন আইলে। উন্নত মানের কাজের আশ্বাসের পরিপ্রেক্ষিতে পুনরায় শুরু হলো শিলচর আশ্রম রোডের ড্রেনের নির্মাণ কাজ। স্থানীয় জনগণ, ঠিকাদার ও বিভাগীয় আধিকারিকদের সাথে আলোচনার পর শিলচর আশ্রম রোডে ড্রেন নির্মাণের কাজ পুনরায় শুরু হলো। বিভাগীয় আধিকারিক ও ঠিকাদার উন্নত মানের কাজের প্রতিশ্রুতি দিলে স্থানীয় জনগণ পুনরায় কাজটি চালু করতে রাজি হন। ইতিমধ্যে যে 100 মিটার কাজ হয়েছে তা বিভাগীয় কর্তৃপক্ষ পরীক্ষা করে দেখবেন। যদি নির্মাণের কাজ হয় তাহলে পুনরায় কাজটি করা হবে। বাকি কাজগুলো উন্নত মানের হবে বলে আশ্বাস দিয়েছেন বিভাগীয় আধিকারিক ও ঠিকাদার। উল্লেখ্য, সম্প্রতি শিলচরের আশ্রম রোড ব্রিজ থেকে কলেজ রোড পর্যন্ত সড়কের দুপাশে ড্রেন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ এনে কাজটি সাময়িকভাবে বন্ধ করেন স্থানীয় জনগণ। শনিবার পূর্ত বিভাগের কার্যালয়ে ত্রিপাক্ষিক আলোচনার পর পুনরায় কাজটি শুরু হয়। কাজ হয়েছে এখন অবধি, ওটার কোয়ালিটি চেক করা হবে আপনার 28 দিন। দেখা যায় একটা রিপোর্ট আছে, ওটাকে আবার একটু রেক্টিফাই করা হবে। এখন থেকে গুড স্টোন আর কি স্যান্ড দিয়ে থেকে সুন্দর করে কাজটা আরও চলবে। কাজটা অ্যাকচুয়ালি এরা রাবিশ দিয়ে ঢালাই করতে আছে, এটার লাগে আমরা এই সময় নোটিশ করছি পিসিসি ঢালাই আর রাবিশ দিয়ে করে ওই সময় আমরা কাজটা বন্ধ করছি পরে তাই। তারপরে আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের দেখা করছি, দেখা করার পরে কথা হয়েছে স্যারে এখন নিজে আইসলাম, নিজে আইয়া দেখে গেছেন এসডিও স্যার, আইয়া দেখে গিয়া করছেন যে যখন এটা নেক্সট কাজ শুনবো ওটা ভালো ঠিক করবো। আর প্রিভিয়াস একটা কাজ হচ্ছে এটা 28 দিনের লাগে দেখা হইব, যদি ভুল থাকে তো এটা আবার রেক্টিফাই করা হবে। একটা মিটিং হয়েছে, মিটিং হওয়ার পরে স্থির হয়েছে যে পোর্শনে অলরেডি কাজ হয়ে গেছে 28 দিন পরে ওনারা মেশিন নিয়ে এসে সেটার চেক করবেন। যদি স্ট্রেংথ থাকে তাহলে চলবে, আর যদি স্ট্রেংথ না থাকে সেখানে সাইডে জ্যাকেটিং করে আবার রড দিয়ে একটা ছোটো ঢালাই দিয়ে সেটাকে রেকটিফাই করা হবে। এবং বাকি কাজ আপনারা পেছনে দেখতেই পাচ্ছেন অলরেডি শুরু হয়ে গেছে। যে রব উঠেছিল যে এখানে কাজ বন্ধ করা হয়ে গেছে, কাজ কোনো বন্ধ করা হয়নি, শুধু কোয়ালিটির নিম্নমানের জন্য কাজটা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। রাধা মাধব কলেজে অ্যাডমিশন সচেতনতা সভার আয়োজন করল কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয়। শিলচর রাধা মাধব কলেজে বৃহস্পতিবার অ্যাডমিশন সচেতনতা শীর্ষক বিষয়ের উপর এক সভার আয়োজন করল কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয়। সভায় বক্তব্য উপস্থাপন করতে গিয়ে প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, বিশ্ববিদ্যালয় স্থাপনের 18 বছরের মাথায় অনেক মাইলস্টোন অর্জন করতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠান। বর্তমানে ইউজিসি তরফে জারি করা প্রকল্পগুলো আগামী জানুয়ারিতে বাস্তবায়ন হবে। তবে ছাত্র ভর্তি প্রক্রিয়ায় কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয় বরাকে অনেক পিছিয়ে রয়েছে বলে জানান তারা। উচ্চশিক্ষা এত অঞ্চলে ছাত্রছাত্রী, চাকরিজীবী ও সাধারণ জনগণ সহ অভিভাবক মহলকে জাগ্রত করতে এই সচেতনতামূলক সভার আয়োজন করা হয়েছে বলে এদিন জানিয়েছেন তারা। কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরিষেবা, অত্যাধুনিক পরিকাঠামো সহ অন্যান্য বিভিন্ন বিষয় তুলে ধরে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত প্রার্থীদের ভর্তি হয়ে আগামী ভবিষ্যৎ গঠনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেকে হেনরিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজেন্দ্র প্রসাদ দাস, ডিন প্রণব শইকিয়া, রাধা মাধব কলেজের অধ্যক্ষ দেবাশিস রায় প্রমুখ। I have already said to media in my first interaction that more than 100 students of KK Handik have got into SCS. Many of them are in UPSC, they have cleared UPSC examination. More than 100 learners have qualified UGC NET, they are doing PhD in different universities. So why not you? Actually, ignorance is the biggest problem in present among the present learners, present students. They do not know what they can do and what they cannot do.
So now time has come for all of you to open your eyes, to open your ear, to see that what is happening in and around you. Because you know why it is required today. Because we are now living in the age of competition, in the age of globalization. In the age of competition and globalization, you have to be the best. Everywhere I say this thing, you have to be the best. Not you have to be the fittest, you have to be the best. Because once you qualify your graduation or post-graduation, you are eligible for the job. But you look at it, you will be standing in the queue, you cannot come forward unless you become the best. So you have to be the best. To be the best, your only degree in BCom or BA or BS is not going to help you. And you people do not know. People of our generation, my friends sitting in front of me or behind me, we were restricted, prohibited not to have more than one degree in our life. When we were students, we were not allowed to do any certificate, diploma, even we were keen to have it. But now, the National Education Policy 2020 has made it very clear. শিলচর মাসিমপুর কুমারপাড়ায় সেবা ভারতীয় চিকিৎসা শিবির আয়োজিত। শিলচর মাসিমপুর কুমারপাড়ায় সেবা ভারতীর উদ্যোগে এক চিকিৎসা শিবির আয়োজিত হয়। কেশব শালক সংস্কৃতি সুরভি সেবা ভারতী বন্যা ত্রাণ বিতরণের পর চলা ধারাবাহিক চিকিৎসা শিবিরের কার্যসূচিতে আজকের শিবির ছিল মাসিমপুর কুমারপাড়ায়। সংস্থার সভাপতি শুভ্রাংশু শেখর ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই চিকিৎসা শিবিরে। তিনি এক কথা প্রসঙ্গে জানান, বন্যা ত্রাণ সামগ্রী বিতরণের অবিচল কর্মসূচির মধ্যে ছিল আজকের এই চিকিৎসা শিবির এবং এ ধরনের চিকিৎসা শিবির কর্মসূচি আগামী কয়েক মাস পর্যন্ত সম্পূর্ণ বরাক উপত্যকার প্রতিটি জেলায় চলতে থাকবে। আজকের এই চিকিৎসা শিবিরের তত্ত্বাবধানে ছিলেন শিলচর মেডিকেল কলেজ থেকে আগত ডক্টর রক্তিম রঞ্জন দাস, ডক্টর শিবানী রায়, সঙ্গে উপস্থিত ছিলেন এএমওর ডক্টর সুমন বিশ্বাস এবং সেবা ভারতের চিকিৎসক ডক্টর নবগোপাল চন্দ। আরজিকর কাণ্ডের বিরুদ্ধে রাষ্ট্রীয় সেবিকা সমিতি ঘুঙ্গুর ব্লক ও বীরাঙ্গনা বাহিনী হিন্দু জাগরণ মঞ্চের র্যালি অনুষ্ঠিত। আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তি ও ঘটনার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে রাষ্ট্রীয় সেবিকা সমিতি ঘুঙ্গুর ব্লক ও বীরাঙ্গনা বাহিনী হিন্দু জাগরণ মঞ্চ আজ শনিবার এক প্রতিবাদী র্যালির আয়োজন করে কলকাতার ধর্ষণের ঘটনায় তাম্বুটিলা থেকে শুরু হয়ে শিলচর মেডিকেল কলেজের সম্মুখে গিয়ে শেষ হয়। এরপর এখানে উপস্থিত বক্তারা ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। একই সঙ্গে আগামীতে যাতে এ ধরনের ঘটনা দেশের কোথাও সংঘটিত না হয় তা নিশ্চিত করতে সরকারের প্রতি আবেদন জানান বক্তারা। আমরা বেরিয়েছি এই ওর ন্যায় বিচার, আমরা জাস্টিস চাই, উই ওয়ান্ট জাস্টিস। মমতা বন্দ্যোপাধ্যায় কেন যে ডিলে করছে এটা আমরা এখনো বুঝতে পারছি না। আজকে এই মেয়েটির সঙ্গে এতভাবে এইভাবে নির্যাতিত মেয়েটার যেভাবে হয়েছে, কিন্তু উনি কোনো এটার অ্যাকশন নিচ্ছে না। তার জন্য আমরা প্রতিটা ঘরে ঘরে থেকে মেয়েরা বউরা সবাই বেরিয়েছি। আমি চাই প্রতিটা ঘরের মেয়ে লোকরা ঘর থেকে বেরোক। আজকে আমাদের মেয়েদের কোনো সুরক্ষা নাই, তার জন্য আমরা গভর্নমেন্টের কাছ থেকে সুরক্ষা চাইছি। আর আমাদের ডিমান্ড এটা যাতে ওর ফাঁসি শাস্তি হয়, যারা যারা এটা জড়িত আছে ওদের প্রত্যেকের যেন ফাঁসি হয়, কারণ একজনও যেন রেহাই না পায়। কারণ এইভাবে মেয়েটাকে অত্যাচার করে এইভাবে মেয়েটাকে মেরেছে, মানে এটা ঘৃণনীয় থেকে ঘৃণনীয়। তারপরেও মমতা ব্যানার্জি কোনো অ্যাকশন নিচ্ছে না। এইটাই আমাদের দুঃখ যে উনিও একটা নারী হয়ে কিভাবে আরেকটা নারীর অত্যাচার তিনি সহ্য করছেন, সেটা আমরা মানে ভাবলেও মানে আমাদের ঘৃণা করে যে উনি নারী জাতির নামে কলঙ্ক হয়ে দাঁড়িয়েছেন। তারাপুর করিমগঞ্জ রোড এলাকার বাসিন্দা দয়ানন্দ রায়ের জীবনাবসান শোক এলাকা জুড়ে। শিলচর তারাপুর করিমগঞ্জ রোড শিবশঙ্কর বাইলেনের বাসিন্দা এমইএস পাওয়ার হাউস বিভাগের প্রাক্তন কর্মী তথা ধর্মপ্রাণ অমায়িক স্বভাবের দয়ানন্দ রায়ের জীবনাবসান হয়েছে। 30শে আগস্ট শুক্রবার রাত 10:20 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল 85 বছর। মাস কয়েক ধরে বার্ধক্যজনিত কারণে প্রায়ই শারীরিক অসুস্থতা বোধ করতেন, তবে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত চলাফেরার মধ্যেই ছিলেন দয়ানন্দবাবু। কিন্তু শুক্রবার রাত 10টা নাগাদ হঠাৎ তিনি শ্বাস নিতে কষ্ট বোধ করেন। পরিবারের অন্যান্য সদস্যরা প্রাথমিকভাবে চিকিৎসকের পূর্বের নির্দেশিকা অনুযায়ী ইনহেলার দেওয়ার পরও শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে না দেখে চিকিৎসক ডাকা হয়, কিন্তু ততক্ষণে মৃত্যুর কাছে হার মানেন দয়ানন্দবাবু। চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন।
হার্ট ফেলিওর তার আয়ুষ্কাল হ্রাস করার অন্যতম কারণ বলে জানা গেছে। তিনি জীবনের এক বৃহৎ সময়ব্যাপী বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। মৃত্যুর সময় তিনি 3 পুত্র ও 2 কন্যা, পুত্রবধূ, জামাতা, নাতি নাতনি রেখে গিয়েছেন। প্রয়াত দয়ানন্দ রায়ের স্ত্রী বছর কয়েক আগে প্রয়াত হয়েছেন। এদিকে নীলিমা ভট্টাচার্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অনেকেই। এবারে খেলার খবর। ইকবালের জোড়া গোলে মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছল নাজিয়া এন্টারপ্রাইজ। ইকবালের জোড়া গোলে মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছল নাজিয়া এন্টারপ্রাইজ। স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত চতুর্থ কোয়ার্টার ফাইনালে এদিন প্রতিপক্ষ এআর ভাগা দলকে 3-0 গোলের ব্যবধানে পরাজিত করেছে তারা। এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন নাজিয়া এন্টারপ্রাইজ খেলোয়াড় ভিয়েরা। তার হাতে ম্যান অফ দ্য ম্যাচ ট্রফি তুলে দেন কাছাড় জেলা বিজেপির বরিষ্ঠ নেতা তথা জেলা গ্রামরক্ষী বাহিনীর ডেপুটি অ্যাডভাইজার অমিয় কান্তি দাস ও আসাম বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার বিশ্বজিৎ দাস। খেলা তো হচ্ছে বন্ধুত্বের যে খেলা তো বন্ধুত্বের মধ্যে হয়। সেই যে বন্ধুত্বের প্রেম ভালোবাসা একে আছে এখানে আমরা দেখলাম। শুধু যারা খেলেছে শুধু তারা নয়, এখানে যারা অনেক দর্শক, কয়েক হাজার দর্শক এখানে আছে। বাঘা নাগাপুর নয় শুধু অনেক দূর দূরান্ত থেকে এখানে দর্শকরা এসেছেন। আমি প্রথমেই যে বিজয়ী টিম যারা আছে এবং যারা আজকে শেষ পর্যন্ত লড়ে হেরে গেছে, ঠিকই আছে, কিন্তু তারা লড়েছে, সেই লড়াটাকে আমরা অনেক মর্যাদা দেবো এবং ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। এবং অনেক দর্শক যারা এসেছেন, আমি আজকের দিনে অনেক দর্শকরা সবাই মনোরঞ্জন করেছেন, সবাই খুব আনন্দ উপভোগ করেছে, এটা খুব ভালো লেগেছে। খেলা আমাদের অনেক আনন্দ দেয়। বর্তমান যুগে খেলার জন্য আছে, বিশেষ করে আমরা দেখেছি বিভিন্ন খেলা হয়, কিন্তু গ্রামাঞ্চলে যে খেলাটা আছে সেই খেলাটা হচ্ছে ফুটবল খেলা। সেই ফুটবল খেলা গ্রামাঞ্চলে অনেক হয়ে থাকে। আজকের খেলাতে খুব ভালো লেগেছে। মননদা বলেছেন যে আগামী 8 তারিখে ফাইনাল ম্যাচও আছে। ফাইনাল ম্যাচ আরও অনেক ভালো হবে আমি মনে করি। আজকে যারা দর্শকরা এসেছেন, আমি এখানে সবাইকে আমার ব্যক্তিগতভাবে সবাইকে অনেক অভিনন্দন জানাচ্ছি এবং এখানে হয়েছিল ওনাকে অভিনন্দন জানাচ্ছি। আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং মাতৃভূমি ক্লাব আগামীতে আরও সুন্দরভাবে আয়োজন করবে। তাই মাতৃভূমি ক্লাবের এবং সদস্যবৃন্দ যারা আছেন, মাতৃভূমি ক্লাবে আরও উত্তরোত্তর শ্রেণীর হোক, ঈশ্বরের কাছে এই কামনা করছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। মণিপুরে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, গ্রেফতার 1, অব্যাহত সন্ত্রাস বিরোধী অভিযান। করিমগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু, মর্মান্তিক ঘটনার পর শোক এলাকা জুড়ে। করিমগঞ্জে ফিরে ব্যাপক সংবর্ধনায় ভাসলেন রাজ্যসভার নবনির্বাচিত সাংসদ মিশন রঞ্জন দাস, উৎফুল্ল দলীয় কর্মী সমর্থকেরা। এক যুবককে বিনা কারণে মারপিটের ঘটনায় 2 মহিলাকে অভিযুক্ত করে পুলিশের দ্বারস্থ বিভিন্ন সংস্থা সংগঠন। এখনকার মতন বিটির নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।